আসসালামু আলাইকুম স্যার। জামাত ইসলামের লোগোর যে পরিবর্তন, এই পরিবর্তনের সোশ্যাল মিডিয়াতে যা আলোচনা সমালোচনা চলতেছে সে বিষয়ে আপনি আমাদেরকে যদি একটু ব্যাখ্যা দিতেন। আসলে এই লোগো এই মুহূর্তে পরিবর্তন জামাতের ভোটের রাজনীতি কোনো প্রভাব পড়বে কিনা এটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাতেন। ধন্যবাদ আপনাকে। চেঞ্জ ইজ গুড, আমি যেটা বুঝি সবসময় চেঞ্জ ইজ গুড। অলওয়েজ চেঞ্জ মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে এবং আমাদের সমাজে ভালো কিছু নিয়ে আসে। বর্তমান সমাজ ব্যবস্থা নির্ভর হচ্ছে যুবকদের উপর, এই নতুন জেনারেশনের উপর, যে জেনারেশনটার জন্মই হয়েছে 2000-এর পরে। এখন ওয়ার্ল্ড এবং আমাদের কান্ট্রি অ্যাজ ওয়েল এজ কন্ট্রোল করছে এই জেনারেশনটা। তো এই জেনারেশনের কাছে জামাত ইসলামী বাংলাদেশ বর্তমানে তাদের যে কার্যক্রম নিয়ে এখানে ওদের সামনে উপস্থাপন হয়েছে, এই উপস্থাপনের সাথে পূর্ববর্তন যে লোগো সেটা যায় না, সেটা খুব একটা খাপ খাওয়াতে পারছে না। এবং জামাত ইসলাম এখন বাংলাদেশের ইয়াং ক্রেজদের কাছে শুধু যারা ইসলামপন্থী তারা না, জামাত ইসলামকে নিয়ে এখন স্টাডি করছে শুধু সে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে প্রত্যেকটা কূটনীতিক এখন জামাত ইসলামকে নিয়ে স্টাডি করছে। কারণ তাদের যে ইন্টিগ্রেশন, তাদের যে ডেডিকেশন, তাদের যে অনেস্টি এবং ডেমোক্রেসির প্রতি তাদের যে সম্মান, এই সম্মানকে ভ্যালু অ্যাডেড করেছে তাদের অঙ্গনে। সেই অঙ্গনের সাথে আগের যে লোগোটা আছে এই লোগোটা খুব একটা মানানসই না। এবং বর্তমান যে পরিবর্তনটা এনেছে, জামাত ইসলামের কিছু টেকনিক্যাল ভুল থাকতে পারে, এটা প্রেজেন্টেশনটা করার আগে এই লোগো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। যেহেতু জামাত ইসলাম এখন অনলাইনে অ্যাক্টিভিস্ট, তাদের ভালো, এবং তারা অনলাইনে খুব অ্যাক্টিভ এবং পাবলিকের সাথে তারা মিশে আছে, এবং তারা যদি এটা মিশে থেকে এবং পাবলিককে এটা বুঝাইতে পারে এবং এটা লোগোটার যে পরিবর্তনটা তারা এনেছে, এই পরিবর্তনটা অবশ্যই সবার কাছে খুব গ্রহণযোগ্য হবে, ইয়াং জেনারেশনের কাছে গ্রহণযোগ্য হবে, যেটা তাদের নির্বাচনে নেগেটিভ কোনো এফেক্ট তো ফেলবেই না, বরঞ্চ অনেক বেশি পজিটিভ হবে এবং সবাই খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করে নেবে। আরেকটা কথা আমি বলি, যেটা আমি বলতে চাই, দাঁড়িপাল্লার প্রতীকটাতে জামাত ইসলাম আবার নতুনভাবে ফিরে পেয়েছে, তাদের যে নিবন্ধনটা আবার নতুন করে তাদের কাছে ফিরে এসেছে, লোগোর পরিবর্তনটা এটা একটা পজিটিভ দিক হিসেবে আমি মনে করি কাজ করবে। আচ্ছা, যে বর্তমান যে লোগো ছিল আকিমউদ্দিন এবং গম্বুজ আল্লাহর নাম, এই লোগো দেখিয়ে তো অনেক হিন্দুরা জামাত ইসলামে যোগদান করেছে। আমার তো মনে হয় না এই লোগো জামাত ইসলামের সাপোর্টে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে হঠাৎ করে কেন এমন প্রয়োজন হলো যে লোগোটা চেঞ্জ করতে হবে? নাকি পশ্চিমাদেরকে আঘাত করার জন্য, পশ্চিমাদের কাছে কোনো মেসেজ দেওয়ার জন্য, তাদের মন আকর্ষণ, শুধু কি তাদের আকর্ষণটা কি প্রয়োজন? এখন সারা দেশের মানুষদের এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো এই দুইটার মাঝখানে আপনি কি বলবেন? দেশের মানুষকে জামাত ইসলামের লোগো দেখে কিন্তু জামাতের সাথে আকৃষ্ট হয়নি, প্রথম কথা এটা আমার। জামাত ইসলামের লোগো কয়জন চেনে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। জামাত ইসলাম নামটাকে চেনে, লোগোর চেয়ে বেশি জামাত ইসলামকে রাজাকার হিসেবে বেশি চেনে। তো রাজাকার হিসেবে শেখ হাসিনা যেমন নেগেটিভলি প্রচার করতে চেয়েছিল এবং সেটা ইয়াং জেনারেশনের কাছে পজিটিভ হিসেবে আসছে, ঠিক তেমনি লোগোটা নিয়ে যারা নেগেটিভ প্রচার করতেছে তারা লোগো সম্পর্কেও জানে না, আকিমউদ্দিন সম্পর্কেও জানে না। আকিমউদ্দিন জামাত ইসলাম কতটুকু পালন করতেছে সেটার প্রমাণ হচ্ছে জামাত ইসলামের আজকের ময়দানে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা। তারা আকিমউদ্দিনকে অন্যান্য যে কোনো যারা দিন কায়েমের বা আন্দোলন, ইসলামী আন্দোলন করছে তাদের চেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স জামাত ইসলামের আছে বিধায় জামাত ইসলামের আজকে এই লোগো নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। সমালোচনা যারা করতেছে তারা জামাত ইসলামকে নিয়ে সবসময় সমালোচনা করে, তারা কখনো জামাত ইসলামের পজিটিভ আলোচনা করে না। তো আমি মনে করি এই লোগো পরিবর্তন জামাত ইসলামকে এমনিতে আবার সবার সামনে এনে দিয়েছে। জামাত ইসলাম 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট না, আমি মনে করি 1 আগস্ট থেকে জামাত ইসলাম বাংলাদেশের অঙ্গনে ঢুকে গেছে। কিভাবে? শেখ হাসিনা যখন নিষিদ্ধ করলো জামাত ইসলামকে, তখন জামাত ইসলাম মানুষের অন্তরে ঢুকেছে এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত তারা আকিমউদ্দিন এবং দিন কায়েমের প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বিদায় প্রতিনিয়ত তারা আল্লাহর সাহায্য পাচ্ছে এবং বিভিন্ন সমালোচনা জামাত ইসলামকে মানুষের মুখে এনে দিচ্ছে। এবং জামাত ইসলাম সমালোচনা করতে যায় জামাত ইসলাম সম্পর্কে মানুষ বেশি জানতেছে। আপনি যে হিন্দু ধর্মাবলম্বী যাদের কথা বলতেছেন, তারা আকিমউদ্দিন দেখে জামাত ইসলামে আসে না, তারা জামাত ইসলামের ব্যবহার, তাদের বৈশিষ্ট্য, তাদের কার্যকলাপে তারা জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। স্যার, আমি এখানে তো একটা কথা চলে আসে, তাহলে কাউকে না জানিয়ে একটা লোগোর সামনে নিয়ে আসা আবার টেকনিক্যালি ভুল হতে পারে, আবার কাউকে না জানিয়ে আবার এটাকে সরিয়ে ফেলা, এর মধ্যে কোনো ডাবল স্ট্যান্ডার্ড আপনি কোনো দেখতে পাচ্ছেন কিনা? না, আমি এটা মনে করি জামাত ইসলাম মানুষের
মানুষের যে আকুতি, মানুষের যে চাওয়াটাকে খুব বেশি দ্রুত রেসপন্স করেছে তারা। এটা জামাত ইসলামের অন্যতম একটা ভালো গুণ। অন্য কোনো দলের এই গুণটা আমি দেখতে পাই নাই। তারা যখন দেখতে পেরেছে, বুঝতে পেরেছে তাদের কর্মী, সমর্থক, ফ্যান, ফলোয়ার সবাই এটাকে নিয়ে কিছুটা চিন্তিত, সমালোচিত বলবো না আমি, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, তখন জামাত ইসলাম চিন্তা করেছে ঠিক আছে, মানুষ কাজ করতে গেলে ভুল হয়, যা কাজ করে মানুষকে নিয়ে কাজ করে। লোগোটা কি খুবই দরকার এই মুহূর্তে পরিবর্তন? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি চেঞ্জ ইজ গুড, এবং ইয়াং জেনারেশনের কাছে এই চেঞ্জটা ভালোভাবে পৌঁছেছে। সমালোচকদের কাছে সমালোচনা করার জন্য তারা নেগেটিভলি সমালোচনা করেছে, বাট ইয়াং জেনারেশন এই লোগোটাকে মানে খুব ভালোভাবে নিয়েছে। এবং জামাত ইসলাম সেখানে তারা বলেছে আমরা বাংলাদেশের লাল বৃত্তকে নিয়ে এসেছি, যেটা রক্তিম একটা আভা, এটা ইসলামের সাথেও যায়, সবুজা ভাব আছে, তারপরে দাঁড়িপাল্লা ন্যায় ইনসাফের বিষয়টা আছে, কোরআনের একটা অবস্থা আছে এখানে, এবং সার্বিক যে ক্যারিওগ্রাফিটা করার চেষ্টা করেছে। শুধু একটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে একটু সমালোচনা করব, বাংলাদেশ জামাত ইসলামী যে কথাটা গোল্ডেন কালারে লিখেছে, এটা মিডিয়াতে ফোকাস পাবে কম, এটার মধ্যে কোনো কালার কম্বিনেশন করা যায় কিনা। আদার্স এভরিথিং ইজ সিমস টু বি মি ভেরি গুড, অ্যান্ড আই হোপ দিস লোগো ক্যান রিপ্রেজেন্ট জামাত অ্যাজ ওয়েল বেটার দ্যান এনি আদার পলিটিক্যাল টিম ইন বাংলাদেশ। আমরা যদি আরেকটা প্রশ্নতে যাই, আজকে মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে জামাত ইসলামের থেকে বিএনপিতে যোগদান চরফেশনে এক বিশাল জনসভাতে। তো এই যে জামাত ইসলামের থেকে সচরাচর আমরা দেখি না অন্য দলে যোগদান, বরং জামাত ইসলামই দেখি অন্য দলের লোকেরা এখানে যোগদান করে। এই খবরের মধ্যে কি মেসেজ মানে দিতে চাচ্ছে চরফেশন অথবা দেশের রাজনীতিতে, অথবা কতটা আদৌ এটা সত্য কিনা, নাকি এটা কোনো মিথ্যার আশ্রয় নিয়েছে কিনা? আমি তো সহজ করে বলি, কবির ভাষায় বলি, মানুষ কারণে অকারণে বদলায়, সময়ে অসময়ে বদলায়, সকালে বিকালে বদলায়। মানুষের এই বদল, পরিবর্তন, আসা যাওয়া, এটা নিয়ে কোনো রাজনৈতিক সংগঠনের খুব বেশি আগানো পিছানোর বিষয় থাকে না। আপনি দেখবেন অ্যাজ এ হোল, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা সংগঠনের অ্যাক্টিভিটিস এবং তাদের চিন্তা চেতনা, তাদের গঠনতন্ত্র, তাদের অবজারভেশন, ভিশন, মিশনে কতটুকু পরিবর্তন এসেছে। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগ বা মুসলিম লীগ, ঠিক আছে, মুসলিম লীগের ভিশন মিশনে খুব একটা পরিবর্তন, তার চেয়ে তো পুরোনো জামাত ইসলাম। আওয়ামী লীগের জামাত ইসলাম এস্টাবলিশ হতে পারে না বাংলাদেশে পুরাতন হলে। জামাত ইসলামের এস্টাবলিশমেন্ট শুরু হয়েছে আফটার 78 সামথিং অ্যান্ড আফটার 90s পরিবর্তনটা তাদের আসছে। এবং তাদের দেখেন তারা 2008 পর্যন্ত জামাত ইসলাম ইয়াং জেনারেশনের কাছে পৌঁছাতে পারে নাই। কেন পৌঁছাতে পারে নাই? তাদের প্রতিনিয়ত তাদের আপগ্রেডেশন ছিল না। আফটার 2010 এবং দ্য রেভলিউশন অফ 2013, 14, 15, ইভেন তো 16, তাদের যে বিভিন্ন নেতৃবৃন্দের ফাঁসি হওয়ার পরে তারা সত্যিকার অর্থে এটা ডেভেলপমেন্টের জন্য এবং বিভিন্ন দিক ভাবা শুরু হয়েছে। তো যাদের ফাঁসি হয়েছে তারা কি ভুল করেছে? না, তারা ভুল করে নাই, তারাও রাইট রেখেছিল। কিন্তু এখনকার যে জনগোষ্ঠী, এখনকার যে দায়িত্বশীল যারা আছেন, তারা চিন্তা করেছে যে এই মুহূর্তে কিছুটা পরিবর্তন, যেহেতু জেনজি চলে এসেছে, এবং কিছুটা পরিবর্তন না করলে এবং আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই এদের কাছে পৌঁছাইতে হলে কিছু পরিবর্তন লাগবে, এবং এই পরিবর্তনটা খুবই দরকার ছিল, যেটা জামাত ইসলাম আমি মনে করি সময় উপযোগী পরিবর্তন করেছে। যার সর্বোত্তম উদাহরণ হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচন, যেখানে জামাত ইসলাম বা শিবির সেম দল না, কিন্তু আমি মনে করি শিবিরের কিছু কর্মকাণ্ড জামাতের হয়তো কিছু অবজারভেশন, পর্যবেক্ষণ, পরামর্শ থাকতে পারে। সেই পরামর্শটা কিভাবে আসছে আমি এটার পরিস্ফুটন দেখতে পারি এইভাবে যে সাদিক কায়েম, যিনি ভিপি, বা ফরহাদ জিএস ক্যান্ডিডেট, তারা ঝুমা নামের একটা মেয়েকে নিয়ে তারা নির্বাচনী কার্যক্রম করেছে, তারা ইনক্লুসিভ একটা পলিটিক্স করেছে। তো বিভিন্ন সময় বিভিন্ন জন নারী এই বিষয়গুলো নিয়ে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রশ্ন করত। তো দেখেন, প্রশ্নের করার আগে প্রশ্ন উত্তরকে সাথে নিয়ে তারা নির্বাচনে ওয়ার্ক করছে। নারী স্বাধীনতাকে তারা মুখে বলতে হয় নাই, নারীরাই বুঝে গিয়েছে দে আর ফ্রিডম ইন ওমেন, ফ্রিডমনেসে বিশ্বাস করে তারা ইসলামী ছাত্র, যেহেতু তাকে নিয়ে সে প্যানেল ঘোষণা করছে, তাকে নিয়ে ওয়ার্ক করতেছে, সুতরাং এটা তাদের একটা মেসেজ ছিল। এখন এই নারীদেরকে নিয়ে, তাদের স্বাধীনতা নিয়ে হয়তোবা যারা নাকি সুশীল অথবা যারা নাকি রাজনীতিতে উন্মুক্ত রাজনীতি বিশ্বাসী, যারা পশ্চিমা রাজনীতির ধাঁচে বিশ্বাসী, যারা তাদের হয়তোবা আপনি মনোযোগ করেছেন, যারা আপনার গোড়া ইসলামকে যারা বিশ্বাস করে, তারা তো এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য তারা সতর্ক বার্তা হিসাবে তারা বলতেছে যে একটা ইসলামী সংগঠন কীভাবে
এক পাশে নারী, দুই পাশে নারী, এক পাশে পুরুষ, এভাবে মানে কাছাকাছি বসে এইভাবে কি ইসলামী আন্দোলন হয় কি না, এইভাবে কি কোনো ইসলামী কালচার সমাজে প্রতিষ্ঠা করা যাবে কি না, তারা তো এই বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। এরা যেমন ইসলামিক ধারার মধ্যে যদি আমি বলি ইসলামিক ফ্রন্ট, তাদের ইসলামী আন্দোলনে এবং ইসলাম প্রতিষ্ঠায় যারা সমালোচনা করতেছে তাদেরকে আদৌ আমরা কোনো অবদান দেখতে পেয়েছি? এবং তারা শুধু সমালোচনাই করে যাচ্ছে। তারা কোরআনকে নিয়ে কোন জায়গায় কোন অবস্থানে আছে, ইটস ক্লিয়ার টু মি অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে অনেক মানুষের কাছে ক্লিয়ার। তারা ইসলামকে কোনো অবস্থায় নিতে পারে নাই, একমাত্র কিছু মাদ্রাসা বা কিছু খানকা কেন্দ্রিক তারা থাকতে পেরেছে। তারা ইসলামকে ডাকসু পর্যন্ত আনতে পারে নাই, তারা ইসলামকে সংসদ ভবনে নিতে পারে নাই। জামাত ইসলাম ইসলামকে যে পর্যায়ে পৌঁছাইছে, সারা বিশ্বে জামাত ইসলাম, একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ইসলামকে আমেরিকা পৌঁছাইছে। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামকে স্পেনে পৌঁছাইছে। বাংলাদেশ জামাত ইসলামের শাখা আমেরিকায় আছে, স্পেনে আছে, ইউরোপে আছে, লন্ডনে আছে, ইটালিতে আছে, মালয়েশিয়াতে আছে, ভালোভাবে কাজ করতেছে। যারা বাংলাদেশ, ওটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু এই যে ইসলাম প্রচারের নামে যে নারীর সাথে যে ইসলাম প্রচারের নামে, তাহলে আপনি টিভি দেখেন কেন? টিভিতে তো একটু আগে সিনেমা দেখাইছে, একটু পরে কোরআন তেলাওয়াত করতেছে, বা কোরআন তেলাওয়াত দিয়া না না কোরআন তেলাওয়াত গোরা ইসলাম, তারা ঘরে তো টিভি নেই। গোরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাতে ছিলেন। তা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন দিকটা মানতেছেন বলেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন আপনি সেভাবে ওনারা তো মানার চেষ্টা করতেছে। তারা আফগানিস্তান সফরে গিয়ে কারা করেছে, আফগানিস্তান সফরকে বাংলাদেশকে আরো বিতর্কিত করেছে আমি মনে করি। না, বা বিতর্কিত, এই দেশের একটা বিশাল জনসংখ্যা যারা গোরা ইসলাম বলতে আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন, গোরার ইসলাম যদি আপনার এটা হয়ে থাকে যে আপনি নারীদের সাথে কথা বলতে পারবেন না, তাহলে তো আপনি মার্কেট, শপিং মল টল এগুলোতে কেন যাচ্ছেন? গোরার ইসলাম মানে তো এটা না যে আপনি সারাক্ষণ ওইটা তো যাওয়া যায়। ওনারা যে কাজটা করতেছে একটা ইনক্লুসিভ রাজনীতিকে সামনে নিয়ে আসছে। এই রাজনীতি এত কাছাকাছি বসা, এটা আপনি কিভাবে দেখেন? আপনি ট্রেনে বসেন কেন? বাসে যে ঝুলে থাকেন মহিলার সাথে একসাথে, ওইটা তো আপনি যে হেঁটে যাচ্ছেন, আপনি আপনার ওয়াইফকে অনেক পর্দানশীল করে হেঁটে নিয়ে যাচ্ছেন, অথচ বাসে যায় আপনি দাঁড়ায় আছেন, আপনার ওয়াইফকে বসতে দিচ্ছেন আরেকজন পরপুরুষের সাথে। না, ওটা তো বিপদে পড়ে আমি করতেছি। হ্যাঁ, এটা তার চেয়ে আরো বড় বিপদ, এর চেয়ে আরো বড় বিপদ, এর চেয়ে আরো বড় বিপদ ইসলামী দলগুলো আমরা যারা জামাত ইসলাম যারা করতেছে তারা আরো। তাহলে কি উচিত হবে না যে খেলাধুলা মজলিসের এক পাশে নারীকে বসিয়ে মামুনুল হক এক পাশে বসে? এটা মামুনুল হকের ব্যাপার। মামুনুল হককে নিয়ে আমি কথা বলতে চাই না, ওনাকে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, কারণ আজ পর্যন্ত উনি 2019 সালের ঘটনার ব্যাখ্যা দেন। মহিবুল্লাহ বাবুনগরী, হ্যাঁ, বাবুনগরী তো কওমি জননী উপহার দিয়েছে আমাদেরকে, আমাদেরকে ইসলাম উপহার দিতে পারে না। নো, উনি আমাদের দেশ জাতীয় ইসলাম উপহার দিতে পারে না, উনি আমাদেরকে কওমি জননী উপহার দিয়েছে। কওমি জননী তো উনি দেয় না, এটা তো রুহুল আমিন দিয়েছে। ওনার সিলসিলা দিয়েছে, উনি সেই সিলসিলারই আকাবিরকে মেনে চলতেছে। উনি আমাদেরকে আজ পর্যন্ত একটা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা দিতে পারে নাই, উনি আমাদেরকে দিতে পারে নাই বাবুনগরী বা হেফাজত বা খেলাফত মসজিদ কিভাবে আমি এলসি করতে পারি। আমি যে চশমাটা পরে কথা বলতেছি, আমি যে মাইক ব্যবহার করে কথা বলতেছি, এই মাইক যে একটা সুদ ভিত্তিক ব্যাংকের মাধ্যমে এলসি ইম্পোর্ট হয়ে আমার মসজিদে আমি হাজার হাজার ভালো ভালো কথা বলতেছি, অথচ একটা সুদি ব্যাংকের মাধ্যমে এই সাউন্ড প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়েছে। উনি তো আমাকে একটা সুদমুক্ত ব্যাংক উপহার দিতে পারে নাই, উনি তো আমাকে একটা সুদমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে না, এবং কোনো কার্যক্রম নাই ওনার। কিন্তু জামাত ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি, তারা সার্বিক অঙ্গনে কাজ করতেছে। ডেস্টিনেশন কি? আপনার ডেস্টিনেশন হচ্ছে তাদের আল্লাহর সন্তুষ্টি। এই ঝুমাকে নিয়ে পাশে বসে রাজনীতি করা তাদের ডেস্টিনেশন না। তাদের ডেস্টিনেশন হচ্ছে একদিন ঝুমায় বলবে, আই এম নট ক্যাপেবল টু মুভ ফর দ্য ইসলামিক মুভমেন্ট, আই এম গোয়িং টু মাই হোম, প্লিজ ইউ ডু দ্য ইসলামিক মুভমেন্ট। একদিন ঝুমা বলবে, একদিন মোনামি ম্যাডাম, এই ম্যাডাম বলবে যে মহিম তুমি খুবই ভালো ছেলে, মহিম তুমি তোমার কাজটা করো, আমি পর্দা করে পড়াতে পারলে পড়াবো, না পড়াতে পারলে নাই। স্যার, আমি আরেকটা কথা, বাংলাদেশে যখন এই জামাত ইসলাম সহ এবং তাদের সাথে যে দলগুলি এই রাজনীতিতে যখন নাকি একটু ভালো পজিশনে চলে আসে, অথবা মানুষ তাদেরকে যখন চায়, তখন এই বিতর্কিত কথাগুলি কে বা কারা এগুলি মানুষের সামনে জামাত ইসলামকে নিয়ে প্রশ্ন করার জন্য পায়তারা চালায়, তাদেরকে কি আপনি আইডেন্টিফাই করেছেন? এগুলি কারা? এটা
বিষয়ে আইডেন্টিফাই দরকার নেই। যত বেশি সমালোচনা আলোচনা হবে তত বেশি আপনি মানুষের মুখে থাকবেন, এবং মানুষ আপনাকে সমালোচনা করতে গিয়ে, আমি একটু আগে বলেছি, মানুষ পজিটিভটা জানবে এবং সেটার ফলাফল জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির পাচ্ছে। ইসলামী ছাত্র শিবির চায় তাদেরকে নিয়ে প্রচুর স্টাডি করুক মানুষ, প্রচুর সমালোচনা করুক, এবং তারা ওই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে আপগ্রেড করে নিচ্ছে। সমালোচনা তো অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু এই যে মিথ্যা কথা প্রপাগান্ডাগুলি চালাচ্ছে, মানে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে?